আটকানো গেল না ঘোষবাড়ির গৃহলক্ষ্মীকে। আটকাতে পারেনি তার শাশুড়ি, আটকাতে পারেনি তার স্বামী, আটকাতে পারেনি ঘোষবাড়ির আভিজাত্য, আটকাতে পারেনি স্টিলের আলমারিতে বন্দি থাকা লক্ষ লক্ষ টাকার বন্ড। ঘোষবাড়ির চঞ্চলা লক্ষ্মী সেই দিন বেরিয়ে এসেছিল সকলের অজান্তে গভীর রাত্রে। আটকাতে পারেনি ঘোষবাড়ির নিয়ম শৃঙ্খলা। আসলে তারা ভুলে গিয়েছিল বাড়ির গৃহলক্ষ্মীকে লোহার শেকলে শৃঙ্খলিত করা যায় না। তাকে মুক্তি দিয়ে তবেই তাকে পেতে হয়, তাকে বন্ধনহীন করে তবেই তাকে বাঁধতে হয়। সতী সেদিন ছুটে এসেছিল এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে, আগামী দিনের ফলাফলের চিন্তা ভাবনা না করেই। কিন্তু এরপর কি আছে সতীর কপালে? আসুন শুনে নিই আজকের পর্বে। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। শুরু করছি আজকের পর্ব। কাশির বেশ বুদ্ধি আছে, চালও নিয়েছে বেশি করে, ডালও চড়াচ্ছে। কিছুই বলতে হয়নি তাকে, বুঝেই নিয়েছে যে সতীর এই বাড়িতে থাকবার অধিকার আছে, তার দাদাবাবুর আপনজন। কাশি তো জানে না সতী শুধুই দীপঙ্করের আপনজনই নয়, পরম আপনজন। সেই ছোটবেলা থেকে যেদিন প্রথম এসেছিল সতী কলকাতায়, সেই দিন থেকেই বলতে গেলে সতী কলকাতায় আসবার আগের থেকেই দীপঙ্করের আপনজন হয়ে গিয়েছিল। কিরণের মতো আপনজন। কিরণকে যতখানি ভালোবেসেছিল দীপঙ্কর, ঠিক ততখানি ভালোবেসেছিল সতীকেও। ভালোবেসেও সতী ছিল দীপঙ্করের দূরের মানুষ, সতী ছিল স্বপ্নের মানুষ। আর সেই সতী কিনা শেষকালে তার এত কাছে এসে গেল, একেবারে এত কাছাকাছি, একেবারে তার হাতের নাগালের মধ্যে। কাশি বললে, মাছ আনতে হবে দাদাবাবু। দীপঙ্কর বললে, মাছ তো আনতেই হবে, আর মাংস রাঁধতে পারবি তুই? কাশি বললে, মাংস তো কোনোদিন রাঁধিনি। দীপঙ্কর বললে, তাহলে থাক, ওরা বড় লোক, তোর রান্না কি আর খেতে পারবে? কি মাছ আনবি? যে মাছ আনতে বলবেন। দীপঙ্কর কি করবে বুঝতে পারলে না, যেন বিব্রত হয়ে পড়ল খুব। সত্যি এসেছে, অথচ এমন করে কেন আসতে গেল? এমন করে ধূমকেতুর মতন কেন এলো? কোথায় থাকবে সতী? কোথায় শোবে? পাশাপাশি ঘরে রাত কাটাবে। সে কি করে হয়? সতীর সঙ্গে এক বাড়িতে থাকলেও দীপঙ্করের ঘুম আসবে না। সতী পাশের ঘরে শুলে কি ঘুম আসে? আপনি আজ আপিসে যাবেন দাদাবাবু? আপিসে যাবে না? বলে কি কাশিটা? সতী এসেছে বলে কি আপিসে যাওয়া বন্ধ হবে নাকি? কাশিও কি জানতে পেরেছে নাকি দীপঙ্করের দুর্বলতাটুকু? কাশিও কি ধরতে পেরেছে? ভালো করে চেয়ে দেখলে কাশির দিকে। কাশি বেশ রান্নাঘর জুড়ে রান্না করতে বসেছে। রান্নাঘরে দীপঙ্কর কখনো আসে না, বিশেষ করে সন্তোষ কাকা তার মেয়েকে নিয়ে আসার পর থেকে দীপঙ্কর আর এই দিকে ঘেঁষে না। কাশি শিলনোড়া নিয়ে বাটনা বেটে ফেলেছে, বালতিতে কলের জল ধরেছে, তারপর ঝাঁটা নিয়ে ঘর দোর উঠোন সব ঝাড় দিয়ে ফেললে। কলঘরের ভেতর থেকেও দীপঙ্কর কাশির ঝাড় দেওয়ার শব্দ শুনতে পেলে। আজ সকালেই বর্মায় ভুবনেশ্বর বাবুকে চিঠি দিয়ে দিতে হবে একটা। সেইখানে সেই চিঠি পৌঁছতে 3-4 দিন সময় লাগবে। তারপর সব কাজকর্ম গুছিয়ে বেশ কিছুদিন সময় লাগবে বই কি। বর্মা তো আর এখানে নয়, চিঠি পেয়ে দৌড়ে আসা যায় না, জাহাজেই লাগবে 4-5 দিন। কিন্তু ততদিন কোথায় থাকবে সতী? ততদিন যদি মা না এসে পড়ে তাহলে? এই সময় আজই মা এসে পড়লে ভালো হতো। কাশি, ওপর থেকে আমার জামা কাপড়টা নিয়ে আয় তো। স্নান করে উঠে কাঁচা কাপড় পরে একেবারে সোজা বাজারে গেলে হয়।
দীপঙ্করের জন্য যা ইচ্ছে রান্না করুক কাশি, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু সতী কি করে যাতা দিয়ে খাবে? সতী তো বাবার আদরের মেয়ে। ঈশ্বর গাঙ্গুলি লেনের বাড়িতেও দীপঙ্কর দেখেছে কাকিমা সতীর জন্য কত যত্ন করে রান্না করত। সতী লক্ষ্মীদি দুজনের জন্য, দুজনেই যাতা দিয়ে খেতে পারে না। জামা কাপড় দিতেই দীপঙ্কর জিজ্ঞেস করলে, হ্যাঁ রে কাশি, দিদিমণি কি করছে দেখলি? ঘুমোচ্ছে? হ্যাঁ। তুই শব্দ করিসনি তো? কাশি বললে, আমার পা লেগে চেয়ারটা কাত হয়ে গিয়েছিল, তবুও ঘুম ভাঙেনি। ঘুমোক, আহা, কতদিন হয়তো ঘুমোয়নি। তা না হলে নতুন জায়গায় এসে এই সকালবেলা কেউ ঘুমোতে পারে? দীপঙ্কর বললে, আজ খুব ভালো করে রান্না করবি বুঝলি কাশি, যেন সেই দিনকার মতো ডালে নুন দিতে ভুলে যাসনি আবার। আর আমি আপিসে চলে যাবার পর যত্ন করে খেতে দিয়ে দিবি। ওরা খুব বড় লোক বুঝলি, জিজ্ঞেস করে করে খাওয়াবি। ধুতি আর গেঞ্জিটা পরে খবরের কাগজের পাতাগুলো উল্টোতে লাগলো দীপঙ্কর। এখনও সেই কংগ্রেসের মধ্যে ঝগড়া চলছে। ফরওয়ার্ড ব্লক বলে নতুন একটা দল খুলেছে সুভাষ বোস। বাঙালিদের সঙ্গে কোনোদিন কারোর বনবে না দেখছি। ওয়ার্ধাতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং। জওহরলাল নেহরু স্পেশাল ইনভিটেশন পেয়ে হাজির ছিলেন। বাংলা থেকে মেম্বার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, মহাত্মাজিও হাজির ছিলেন রোজ। বম্বেতে মদ খাওয়া বন্ধ হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মহাজাতি সদনের ভিত্তি প্রতিষ্ঠা করেছেন। ওইদিকে মস্কোতে জার্মান রাশিয়া প্যাক্ট সই হয়ে গেছে। কি যে সব হচ্ছে! হিটলার পোল্যান্ড চেয়ে বসেছে। ও ঠিক নিয়ে নেবে পোল্যান্ড, কেউ ঠেকাতে পারবে না। যতই ইংল্যান্ডের সঙ্গে পোল্যান্ডের মিউচুয়াল অ্যাসিস্ট্যান্সের প্যাক্ট থাক। খবরের কাগজে মোটা মোটা হেডিংয়ের ওপর চোখ বুলোতে লাগলো দীপঙ্কর। তারপর হঠাৎ কাগজটা পাশে সরিয়ে রাখলে। কোনো দিকে ভালো করে মন যাচ্ছে না সকাল থেকে। ভুবনেশ্বর বাবুকে নিজে চিঠি না লিখে সতীকে দিয়ে লেখালে তো হয়। সতী লেখুক না, সতীর কথাতেই বেশি গুরুত্ব দেবেন তিনি। আর তাছাড়া দীপঙ্করকে তো তিনি চোখেই দেখেননি, দীপঙ্করকে তো তিনি চেনেনও না, নামও শোনেননি দীপঙ্করের। তার চিঠি পেয়ে তিনি অবাকই হয়ে যাবেন বরং। তার চেয়ে সতী লিখলেই ভালো হবে। কাশি এলো। দীপঙ্কর বললে, আমার জামার পকেট থেকে টাকা নিয়েছিস? কাশি বললে, এই যে নিয়েছি। ভালো দেখে মাছ আনবি, আলু নিবি, পটল নিবি, দামের জন্য ভাবিস নে বুঝলি। আর আসবার সময় দই মিষ্টি সব কিনে নিয়ে আসবি। আমি তো সঙ্গেই যেতাম, কিন্তু খালি বাড়ি ছেড়ে কি করে যাই বল? কাশি চলে গেল। সদর দরজাটা বন্ধ করে দিয়ে দীপঙ্কর বাইরের দিকে জানালা দিয়ে চেয়ে দেখতে লাগলো। মা হয়তো এতক্ষণে পৌঁছে গেছে কাশিতে। এই সময়ে কাশির ক্লাইমেটটা খুব ভালো। গাঙ্গুলি বাবুদের পুরনো পান্ডা এসে হয়তো নিয়ে গেছে ধর্মশালায়। আর মার হাতেও তো টাকা দিয়েছে দীপঙ্কর, যা খুশি কিনবে, নিজের পছন্দ মতো সংসারের টুকিটাকি সব। আর তারপর ধুলো পায়ে বিশ্বনাথ দর্শন করতে হয়। একটা পোস্ট অফিসের পিয়ন একতারা চিঠির ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে ওই ধারে চলে গেল। আর যদি মা চিঠি ফেলে তাহলে কাল এই সময় হয়তো চিঠিটা এসে পৌঁছে যাবে। মা ছাড়া দীপঙ্করকে আর কে চিঠি লিখবে? যদি কিরণ কখনো চিঠি লেখে, আর কে লিখবে তাকে চিঠি? আর কারোর সঙ্গেই তো দীপঙ্করের চিঠি লেখার সম্পর্ক নেই। ছোট থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে, চাকরি করছে, চাকরিকেই সার করেছে জীবনে। খবরের কাগজ পড়লে বুঝতে পারা যায় পৃথিবীতে কত দেশ, পৃথিবীতে কত মানুষ। দীপঙ্করের মতো সব মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। ওই পোল্যান্ড, জার্মানি, ওয়ার্ধা, ইংল্যান্ড, ওখানেও দীপঙ্করের মতোই সব মানুষেরা আপিসে যায়, খবরের কাগজ পড়ে।
ওখানেও হয়তো সতীদের মতো মেয়েরা শাশুড়ির অত্যাচারে বাড়ি থেকে পালিয়ে আসে। ওখানেও হয়তো লক্ষ্মীদের মতো মেয়েরা বাড়িতে জুয়ার আড্ডা বসিয়ে সংসার চালায়। ওখানেও হয়তো বিন্তিদের মতো মেয়েরা হতাশায় আত্মহত্যা করে। ওখানেও নিশ্চয় ছিটে ফোটারাও আছে। জওহরলাল নেহরুর ভাষায় এখানেও হয়তো ওই রকম ইতিহাসের ডাস্টবিন সব আছে। ওখানেও প্রাণমতবাবু, কিরণ, রায়বাহাদুর, নলিনী মজুমদার আর নির্মল পালিত আর লক্ষণ সরকাররাও আছে। ওখানেও কেজি দাসবাবু, মিস মাইকেল, রবিনসন সাহেব, রামলিঙ্গম বাবুরাও আছে। হয়তো নামটাই আলাদা, মানুষগুলো সব একরকম, একই মানুষের বিভিন্ন রকম ফের শুধু। সেখানেও সবাই যুদ্ধ নিয়ে, দেশ নিয়ে, টাকা নিয়ে, পার্টি নিয়ে, চাকরি নিয়ে মাথা ঘামাচ্ছে। সেখানেও দীপঙ্করেরা ৩৩ টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে যায় আর তারপর সেন সাহেব হয়ে ওঠে। কেউ কাউকেই আমরা চিনি না, অথচ এই একই সূর্য সেখানেও আলো দেয় সকালবেলা। এই একই চাঁদ সেখানেও সন্ধ্যাবেলা আকাশে ওঠে। হঠাৎ যেন দোতলায় একটা শব্দ হলো। সতী বোধহয় ঘুম থেকে উঠল এখন। দীপঙ্কর সিঁড়ি দিয়ে ওপরে উঠল দোতলায়। দরজাটা তেমনি খোলা রয়েছে, কিন্তু বিছানাটার ওপর সতী তেমনি অঘরে ঘুমোচ্ছে। এইবার এই পাশ ফিরে ঘুমোচ্ছে। বড় নিশ্চিন্ত, বড় প্রশান্ত সতীর মুখের চেহারা। দীপঙ্করের মনে হলো সতী যেন দীপঙ্করের বিছানার ওপর তার পরম নির্ভরতার স্বস্তি পেয়েছে। অন্তত মুখের ভঙ্গি দেখলে তাই মনে হয়। মাথার কোঁকড়ানো চুলের ভারী খোঁপাটা এলিয়ে পড়েছে বালিশের ওপর। চিঠিতে পাতলা সিঁদুরের রেখাটা তখনও স্পষ্ট। দুটো ভুরুর মধ্যেও একটা সিঁদুরের টিপ। সরু জ্যামিতিক রেখার মতো নাকটা নিঃশ্বাস ফেলবার সঙ্গে সঙ্গে কেমন যেন একটু ফুলে ফুলে উঠছে। চোখের পাতা দুটো বোজা আর পাতলা ঠোঁট দুটো জোড়ো। দীপঙ্কর এক দৃষ্টে চেয়ে দেখতে লাগলো। এমন করে সতীকে এক দৃষ্টে চেয়ে দেখবার সুযোগ আগে কখনো পায়নি দীপঙ্কর। সতী এত সুন্দর, এত সুন্দর দেখতে সতীকে, অথচ সাজেনি, কিছুই করেনি। কাল রাত্রে যেমন অবস্থায় ছিল তেমনিভাবেই চলে এসেছে। সতীর আপাত মস্তক চেয়ে দেখতে লাগলো দীপঙ্কর। রঙিন একটা শাড়ি পরেছে। ঘুমাবার সময় গা থেকে খসে পড়ছে আঁচলটা। মোটা লাল চওড়া পাড় শাড়িটার পায়ের গোছটা বেরিয়ে গেছে। কি সুন্দর পাগুলো, শুকনো পা জোড়া। কবে বুঝি একদিন আলতা পড়েছিল তার চিহ্ন লেগে রয়েছে অস্পষ্ট। আঙুলের নখগুলো পাতলা সাদা ধপধপ করছে। গায়ের রঙের সঙ্গে যেন মিলে একাকার হয়ে গেছে। ঘুমের ঘোরে নিঃশ্বাস টানার সঙ্গে সঙ্গে বুকটা ওঠানামা করছে তালে তালে। আশ্চর্য, এমন বউকে নিয়ে সুখী হল না সতী শাশুড়ি? এমন স্ত্রীকে সনাতনবাবু বাড়িতেই রাখতে পারলেন না? এমন মেয়ের কপালে এত কষ্ট? দীপঙ্কর নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টে চেয়ে দেখতে লাগলো। অথচ কিসের অভাব ছিল এই মেয়ের? ভুবনেশ্বর বাবু তো টাকার শেষ নেই। তার সমস্ত টাকা তো এই মেয়েই পাবে। তার তো আর ছেলে নেই, আর লক্ষ্মীদি তো তার জীবন থেকে মুছেই গিয়েছে। সনাতন বাবুদেরও অনেক টাকা, অনেক ঐশ্বর্য। কলকাতায় বাড়ি, গাড়ি, ঝি, চাকর, ঠাকুর, বাগান, মালি, দারোয়ান, জমিদারি, কিছুরই তো অভাব নেই। অঘোরদা তো চেষ্টা করে যা জমিয়েছে, সত্যি বিনা চেষ্টার জন্ম থেকেই তা পেয়েছে। আর তার উপর পেয়েছে তার এই রূপ, এই দুধে আলতায় মাখা গায়ের রং, এই স্বাস্থ্য, এই চুল, এই ঠোঁট, এই চোখ, এই সমস্ত কিছু। ঈশ্বর যেন সব কিছু দিয়েছিল সতীকে উজাড় করে। একটা মাছি কোথা থেকে হঠাৎ সতীর গালের ওপর বসলো। কোথা থেকে জানালা দিয়ে হয়তো সকালে রোদ পেয়ে ঘরে ঢুকে পড়েছে। ঢুকেই সতীর গালের ওপর বসে পাখা নাড়াচ্ছে। ছোট ছোট পা দুটো দিয়ে পাখা পরিষ্কার করছে। আহা,
এমন আরামে ঘুমোচ্ছে সতী, আর ঘুমটা যদি ভেঙে দেয়? দীপঙ্কর পাখাটা আরও বাড়িয়ে দিলে। পাখাটা আরও জোরে বনবন করে ঘুরতে লাগলো সতীর মাথার ওপর। কোঁকড়ানো চুলগুলো একটু দুলে উঠল। মাছিটা তবুও নড়ে না। দীপঙ্কর আরও কাছে সরে এলো, একেবারে সতীর মুখের কাছাকাছি। মুখের কাছে হাতটা নিয়ে এসে মাছিটাকে তাড়াতে চেষ্টা করলে। মাছিটা নড়ল বটে, কিন্তু আবার নাকের ওপর গিয়ে বসল। নাকের ওপর থেকেও যদিও বা নড়ল, কপালের ওপর গিয়ে বসলো আবার। ছোট্ট ছাই রঙের একটা মাছি। দীপঙ্কর এবার আরও নিচু হয়ে মাছিটাকে সরিয়ে দেবার জন্য চেষ্টা করলে, কিন্তু সতী যদি জেগে ওঠে, যদি আচমকা সতীর গায়ে হাত লেগে যায়, যদি সতী সন্দেহ করে? অন্য একটা উপায় আছে। ঘরটা অন্ধকার করে দিলেই মাছিটা হয়তো চলে যেতে পারে। দীপঙ্কর পূব দিকে জানালা দুটো নিঃশব্দে বন্ধ করে দিলে। অন্ধকার হয়ে এলো ঘরটা। দিনের বেলায় যেন রাত্রি নেমে এলো, আর সেই রাত্রির অন্ধকারে সেই নিস্তব্ধ ঘরের মধ্যে দাঁড়িয়ে দীপঙ্করের মনে হলো যেন সত্যি বড় ঘনিষ্ঠ হয়ে উঠেছে, যেন বড় কাছাকাছি, বড় একাত্ম। মাছিটা তখন কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে, আর সেই অন্ধকারের মধ্যে দীপঙ্কর সতীর মুখের কাছাকাছি নিজের মুখটা নামিয়ে দেখতে লাগলো। কোথায় গেল মাছিটা? তখনও ঘুমোচ্ছে সতী, তখনও পরিপূর্ণ নির্ভরতার চিহ্ন সতীর সর্বাঙ্গে। এক টানা নিঃশ্বাসের মৃদু শব্দ কানে আসে। দীপঙ্কর সেইখানে দাঁড়িয়েই চোরের মতো সতীর দিকে এক দৃষ্টে চেয়ে সেই শব্দ যেন সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে লাগলো। আর সঙ্গে সঙ্গেই দীপঙ্করের এতদিনের শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সততা সব যেন ভেসে যাবার উপক্রম করল। দীপঙ্করের মনে হলো অনেক না পাওয়ার বঞ্চনায় যেন হাহাকার করে উঠল আদিম একটা মানুষের আত্মা। দীর্ঘদিনের নৈরাশ্যের পর আজ যেন সে আশার আমন্ত্রণ জানাতে এসেছে তাকে। যুগের পর যুগ কেটে গেছে শুধু প্রতীক্ষার ক্লান্তিতে। সেই কবে একদিন মানুষের জন্ম হয়েছিল বুভুক্ষার অতৃপ্তি নিয়ে। কবে একদিন বন্য সমাজের একটি প্রান্তে একটি মানব শিশু জন্মানো লগ্নে ক্ষুধা, আলো আর আশার জন্য আকাশে হাত বাড়িয়েছিল। এতদিন কেউ তার আশ মেটায়নি, কেউ পরিতৃপ্তির বাণী, পরিত্রাণের বাণী শোনায়নি তাকে। আজ যেন হাতের কাছে এসে পৌঁছেছে সেই অমৃত, অযাচিতভাবে। এতদিন শুধু বয়সেই বেড়েছে, এতদিন শুধু বাঁধা বুলির গদ মুখস্থ করে বঞ্চনায় বাড়িয়েছে। এতদিন জীবন, ধর্ম, দেশ, প্রকৃতি সব কিছু নিয়ে কেবল বিড়ম্বিতই করেছে নিজেকে। অথচ হঠাৎ সতী নড়ে উঠল যেন। নড়তেই দীপঙ্কর 3 পা পিছিয়ে এসেছে। আশঙ্কায়, আতঙ্কে একেবারে থরথর করে কেঁপে উঠেছে সমস্ত শরীরটা। সতী আস্তে আস্তে চোখ খুললে। তারপর আড়মোড়া খেয়ে যেন কোথায় আছে ভাবতে চেষ্টা করলে। তারপর দীপঙ্করকে দেখতে পেয়ে বললে, কি হলো? কে? দীপঙ্কর সহজ হবার চেষ্টা করে বললে, কিছু না, তুমি ঘুমো, আমি। সতী বললে, কত রাত্রির হলো? তুমি আপিসে যাওনি? না না, এখন তো সকাল। তাহলে এত অন্ধকার কেন? দীপঙ্কর বললে, আমি জানালাগুলো বন্ধ করে দিয়েছি, মাছি আসছিল কি না। সতী একটু থেমে বললে, ওরা কেউ আসেনি? কারা? দীপঙ্কর বুঝতে পারলে না, আবার বললে, কারা? সতী বললে, ওই প্রিয়নাথ মল্লিক রোড থেকে। না, কেউ তো আসেনি। কারো আসবার কথা ছিল নাকি? সতী বললে, না, তাই জিজ্ঞেস করছি। জানালাটা খুলে দাও, বড্ড অন্ধকার লাগছে, কিছুই দেখতে পাচ্ছি না। দীপঙ্কর বললে, নাইবা খুললাম, তুমি ঘুমোও না, আমি চলে যাচ্ছি। সতী হঠাৎ বললে,
অন্ধকারে কি করছিলে তুমি একলা একলা? দীপঙ্কর ভাবনায় পড়ল। হঠাৎ কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। বললে, কিছুই করছিলুম না, এমনি। তাহলে তুমি দাঁড়িয়েছিলে কেন অমন করে? আমার মনে হলো যেন অনেক রাত হয়ে গেছে, আর ঘরের মধ্যে যেন কে ঢুকেছে। ভয় পেয়ে গিয়েছিলুম খুব। দাও না, জানালাটা খুলে দাও, তোমার মুখটাও দেখতে পাচ্ছি না। বলতে বলতে সতী উঠে বসল। বলে, ও বাড়িতে এতক্ষণ কি হচ্ছে কে জানে। দীপঙ্কর জানালা দুটো খুলে দিতে যাচ্ছিল। সতী আবার বললে, সত্যি, যদি কেউ খুঁজতে আসে আমাকে কি হবে? কি বলবে তুমি? দীপঙ্কর কিছু উত্তরই দিলে না। সতী আবার বললে, বলে দিও যে আমি এখানে নেই। দীপঙ্কর বললে, তা আমি বলতে পারবো না। তার চেয়ে তোমাকে আমি নিয়ে যাচ্ছি, চলো সনাতনবাবুর কাছে। আমি সমস্তটাই মিটমাট করে দেব। আর তাতেও যদি রাজি না থাকো, আমি নয় সনাতনবাবুকে গিয়ে ডেকে আনছি। সতী বললে, তাই যদি যাবে তো আমি এইখানে এলুম কেন? তোমার এখানে এলাম কি সেই জন্য? দীপঙ্কর ততক্ষণে জানালা দুটো খুলে দিয়েছে। সকালবেলার পূব দিকে রোদ এসে আবার ঘরে পড়েছে। দীপঙ্কর একটা চেয়ারে বসল। বললে, কিন্তু তাহলে কি করবে? হঠাৎ নিচে কড়া নাড়া শব্দ হলো। ওই বোধহয় কাশি এসেছে। তাড়াতাড়ি নিচে গিয়ে দীপঙ্কর সদর দরজাটা খুলে দিয়ে এলো। মা চলে যাবার পর থেকে এই হয়েছে। সদর দরজা বন্ধ করা খোলা, এও একটা কাজ। যখন কিছুই ছিল না দীপঙ্করের, তখন কোনো কাজই ছিল না। কিন্তু এখন বাড়ি ভাড়া করেছে। এখন বাড়িতে বাসন কোসন আছে, আলমারি আছে, ট্রাঙ্ক আছে, জামা কাপড় আছে। সংসার করতে গেলে যা কিছু দরকার সব আছে। আর দিনে দিনে খুঁটিনাটি বেড়ে বেড়ে জঞ্জাল জমে গেছে। কলকাতা শহরের আরও 10 জন মানুষের মতো দীপঙ্করেরও ঐশ্বর্য হয়েছে, সমৃদ্ধি হয়েছে, বিত্ত হয়েছে। আর সঙ্গে সঙ্গে ভাবনাও বেড়েছে। একা দীপঙ্কর আর কত দিকে দেখবে? আশ্চর্য। অথচ যারা আরও বিত্তবান, যারা আরও সমৃদ্ধশালী, যারা অনেক ঐশ্বর্যের মালিক, তারা কেমন করে বাঁচে? তারা কেমন করে শান্তি পায়? বাজারের থলিটা খুলে দেখলে দীপঙ্কর কাশি অনেক কিছু বেছে বেছে এনেছে। আলু, মাছ, বেগুন, কত কি। দীপঙ্কর বললে, ভালো করে রাঁধবি জানিস, আর নুন তেল দিবি ভালো করে, নইলে খেতে পারবে না। ওরা কিন্তু খুব বড় লোক, বুঝলি? তারপর একটু থেমে পড়লে, আমি একটু বেরোচ্ছি, বুঝলি কাশি? কাশি বললে, আপনি আপিসে যাবেন না? দীপঙ্কর বললে, আপিসে যাব না কি রে, এক্ষুনি ফিরে আসছি, ফিরে এসেই ভাত খেয়ে আপিসে যাব। রাস্তায় বেরিয়ে দীপঙ্কর খানিকক্ষণ চুপ করে দাঁড়ালো। কিছু কিছু লোক আপিসে বেরোচ্ছে অত সকালে। রাস্তাতে তখন ভিড় বেড়ে গেছে। কিন্তু দীপঙ্কর কোথায় যাবে? কার কাছে? সনাতনবাবুর কাছে? সনাতনবাবুর কাছে গিয়ে কি বলবে? বাড়িতে সতীকে তেমনি বিছানায় বসিয়ে রেখে এসেছে। ঘুমের ঘরে সতীকে সত্যি বড় সুন্দর দেখাচ্ছিল। দীপঙ্করের নিজের মনেই বড় লজ্জা হলো। এমন করে লুকিয়ে লুকিয়ে দেখা উচিত হয়নি। সতীর দিকে অমন করে লুকিয়ে দেখাটা অন্যায়। প্রথমে সনাতনবাবুর কাছে যাওয়াটাই ভালো। ভদ্রলোক অমায়িক মানুষ, কোনো সাথে পাছে থাকেন না কারোর। নিজের বই আর নিজের চিন্তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকেন। সমস্ত বাইরের পৃথিবী থেকে তিনি বিচ্ছিন্ন। সমস্ত কলকাতার মানুষকে সেই সকালবেলা যেন বড় বিভ্রান্ত বলে মনে হলো। এত সকালে কখনো রাস্তায় বেরোয় না দীপঙ্কর, অন্তত এত সকালে এই দিকে তাকে আসতে হয় না। আরও ঘন্টা 2-1 পর তবে দীপঙ্কর জীবনযুদ্ধ আরম্ভ করে। কিন্তু তবু বাড়ি থেকে বেরিয়েই যত মানুষের নজর পড়ল, সবাইকে যেন বিভ্রান্ত লাগলো।
সমস্ত মানুষে কি দীপঙ্করের মতো এমন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে? সকলের বাড়িতেই কি মা নেই? আজ মা থাকলে দীপঙ্করকে এত ভাবতেই হতো না। আর ঠিক এই সময় কেন যে মাকে কাশি পাঠিয়ে দিলে? প্রিয়নাথ মল্লিক রোডে ঢোকবার মুখেই একটা মন্দির, কি একটা ঠাকুর, খুব ঘটা করে পুজো হচ্ছে, গৃহবিগ্রহের পুজো। অনেক দিন থেকে দেখে আসছে দীপঙ্কর মন্দিরটা। ভেতরে ঘণ্টা বাজছে, শাঁখ বাজছে। আগে কোনোদিন ভালো করে নজর করে দেখেনি। একমাত্র ছোটবেলাতেই মা কালীর মন্দিরে গিয়ে প্রত্যেক দিন ফুল দিয়ে এসেছে, নমস্কার করেছে। আর তারপর কত দিন, কত বছর কেটে গিয়েছে। কালীঘাটের মন্দিরে আর যাওয়ার সুযোগ হয়নি। কোনো ঠাকুরকেই আর নমস্কার করা হয়নি। আর কার জন্যই বা নমস্কার করবে? দীপঙ্কর মন্দিরের মুখোমুখি দাঁড়িয়ে সামনে চাইলে। ভেতরটা অন্ধকার। পকেট থেকে একটা পয়সা বার করতে যাচ্ছিল, দেবতার প্রণামী। বাবু, একটা পয়সা। দীপঙ্কর হঠাৎ গলা শুনে পাশে চেয়ে দেখলে। বেরো, পয়সা হবে না, যা এখান থেকে। একটা ছোট ভিখিরি মেয়ে, ডান হাতটা নেই, সমস্ত মুখে বসন্তের দাগ, বাঁ হাতে একটা মগ বাড়িয়ে দিয়ে ভিক্ষে করছে। দীপঙ্করের ধমক শুনেও সরতে চায় না। দীপঙ্কর আবার ধমক দিলে, বেরো এখান থেকে, যা। ভিখিরি মেয়েটা হতাশ হয়ে চুপ করল, বোধহয় নিরুৎসাহ হয়ে গেল এইবার। দীপঙ্কর আবার ঠাকুরের দিকে চেয়ে দেখলে। পকেট থেকে পয়সাটা বার করে দিতে গিয়েও কেমন একটু দ্বিধা করতে লাগলো। তারপর ঠিক সেই ছোটবেলাকার মতন পয়সাটা ছুঁড়ে ভেতরে ফেলে দিলে। অভ্যাস মতো হাত দুটো জোড়ো করলে। ঢং ঢং করে কাঁসার ঘণ্টা বাজছে। ঠাকুর দেবতার সামনে দাঁড়িয়ে কিছু কামনা করতে হয়, কিছু চাইতে হয়। কিন্তু কি চাইবে সে? চাওয়ার তো অনেক কিছুই আছে সংসারে। দীপঙ্করেরও তো অনেক কিছু চাইবার আছে। কিন্তু কি চাইবে? কার মঙ্গল চাইবে? মার? মাও হয়তো এতক্ষণ এই সময় বিশ্বনাথের মন্দিরে দাঁড়িয়ে দীপঙ্করেরই মঙ্গল কামনা করছে। মাও হয়তো ঠিক এমনি করেই ঠাকুরের বেদিতে 1 পয়সা দক্ষিণা দিয়ে ছেলের ভবিষ্যৎ সুখ শান্তি ঠাকুরের কাছে গ্যারেন্টেড চাইছে। আশ্চর্য! কত পয়সা এমনি করে কত লোক প্রতিদিন প্রতি মুহূর্তে দক্ষিণা দিচ্ছে ঠাকুরকে। আর ঠাকুর? ঠাকুরের মন্দিরের ভেতর প্রদীপের আলো জ্বলছে টিমটিম করে, আর মাথার ওপর ইলেকট্রিকের বাল্বও জ্বলছে। একজন পুরুষ দাঁড়িয়ে উঠে ডান হাতে পঞ্চপ্রদীপ আর বাঁ হাতে ঘণ্টা নাড়াচ্ছে। ঘণ্টার শব্দে আরও অনেক রাস্তার লোক এসে জড়ো হয়ে গেল। ভেতর থেকে ধূপ ধুনোর গন্ধ এসে লাগছে নাকে। আর কার মঙ্গল কামনা করবে দীপঙ্কর? মার কথা তো বলা হয়ে গেছে ঠাকুরকে। এইবার সতীর কথা। হঠাৎ নিজেরই মনে হলো দিন দিন যেন কেমন অবিশ্বাস হয়ে উঠেছে। সেই ছোটবেলাকার বিশ্বাস যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। তেমনি করে ঠাকুর দেবতার উপর যেন আর ভক্তি নেই। ঠাকুর দেবতাকে প্রণাম করতে গেলে যেন আগেকার মতো ভক্তিতে মাথা নুইয়ে আসে না আর। কেন এমন হলো? এ কি অধঃপতনের লক্ষণ? ঠাকুর তো সেই একই রকম আছে, সেই পলকহীন পাথরের চোখ, সেই স্তব্ধ দৃষ্টি। তবে সেই কি নাস্তিক হয়ে পড়ছে দিন দিন? কিন্তু কেন নাস্তিক হবে সে? কোন দেবতাকে সে পুজো করেছে আজকাল? কে তার মঙ্গল করবে? তার নিজের মঙ্গলের জন্য কার মন্দিরে গিয়ে সে দাঁড়াবে? আর বেশি সময় নেই, অফিসে যাবার সময় হয়ে এলো। হঠাৎই রাস্তায় একটা হইচই শব্দ উঠল, আর তারপরেই একটা মোটর গাড়ির ব্রেক কষার শব্দ। দীপঙ্কর উঠে মুখটা ফেরালে, আর সঙ্গে সঙ্গে যারা কাছে ছিল তারাও একটা অস্পষ্ট শব্দ করে উঠল, ইস! দীপঙ্কর ফুটপাতটা ছেড়ে রাস্তায় গেল দৌড়ে, কিন্তু তার আগেই অনেক ভিড় জমে গেছে।
অনেক মানুষ দৌড়তে দৌড়তে ঘটনাস্থলে গিয়ে দাঁড়াচ্ছে। চারপাশে একটা বিরাট জনতা জমে গেল সেই সকালবেলাতেই। দীপঙ্কর গাড়িটার কাছে পৌঁছতে পারল না। কি হয়েছে স্যার এখানে? দীপঙ্কর বললে, কি জানি, বোধহয় কেউ গাড়ি চাপা পড়েছে। এই বলে আরও ভিড়ের মধ্যে এগিয়ে যাবার চেষ্টা করলে, ভেতরে উকি দেবার চেষ্টা করলে। কার যেন কান্নার শব্দ উঠল হঠাৎ। মেয়ে মানুষের গলা। একজন চিৎকার করে উঠল, মার শালাকে, শালা গাড়ি চালাচ্ছে, একেবারে নবাব হয়ে গেছে। দু একটা পুলিশও এসে গেল। তারা ভেতরে ঢুকে এগিয়ে গেল সামনের দিকে। দীপঙ্কর তখনও কিছু দেখতে পাচ্ছে না। হাজারা রোডের মোড়ে সকালবেলা কখনো ভিড় জমবার লোকের অভাব হয় না। পাশ থেকে একজন বললে, ও অন্ধ নাকি মশাই, চোখে দেখতে পায় না? আরেকজন বললে, আরে ওরা তো গাড়ি চাপা পড়বার জন্যই জন্মেছে মশাই, ও মরেছে বেশ হয়েছে। ততক্ষণে পুলিশ দুইজন সামনে যেতে এই দিকটা ভিড় একটু পাতলা হলো। সেই ফাঁকের মধ্যে হঠাৎ দীপঙ্করের নজরে পড়ল ঠিক গাড়ির দুটো চাকার মধ্যিখানে একটা ছোট্ট মেয়ে পড়ে আছে, আর এক হাতে তখনও সেই ফাঁকা মগটা। ঠোঁটের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে পিচের রাস্তার ওপর। গাড়ি যদি চালাতে না জানে তো গাড়ির লাইসেন্স কেড়ে নেওয়া হোক না। আরেকজন বললে, এদের জেলে পুরে ফাঁসি দেওয়া উচিত মশাই। দীপঙ্কর তখনও এক দৃষ্টে চেয়েছিল সেই ফাঁকা মগটার দিকে। একটা পয়সা চেয়েছিল এই মেয়েটা। দীপঙ্করই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। হাতটা তখনও যেন তার দিকে বাড়িয়ে রয়েছে। তখনও যেন মগটা বাড়িয়ে দিয়ে নিঃশব্দে বলছে, বাবু, একটা পয়সা। আশ্চর্য! দীপঙ্করের পিঠের ওপর যেন চাবুক পড়ল। দীপঙ্করই যেন মেয়েটাকে খুন করে ফেললে। একটা পয়সা দিলে কি এমন ক্ষতি হতো তার? ঠাকুরকে পয়সাটা না দিয়ে মেয়েটাকে দিলেই তো হতো। ঠাকুরকে দিয়ে কী লাভ হলো? কার মঙ্গল হলো? কার স্বর্গ লাভ হলো? সমস্ত শরীরটায় থরথর করে কাঁপতে লাগলো দীপঙ্করের। পাশে বুঝি তার মা আর্তনাদ করে উঠল, কি সর্বনাশ হলো গো, তুই কোথায় গেলি মা? হাজরা রোডের আকাশ বাতাস সেই কান্নাই যেন বড় মন্থর হয়ে উঠল। আর যত মন্থর হলো মানুষের উত্তেজনা ততই বাড়তে লাগলো। মেয়েটা তখনও পড়ে আছে। যার গাড়ি সেই ভদ্রলোক তখনও গাড়ির ভেতর। সবাই মিলে তাকে ধরেছে। পেছন থেকে স্পষ্ট দেখা যায় না। গাড়ির ড্রাইভারকেও সবাই চেপে ধরেছে। সবাই তাদের নিয়ে ব্যস্ত, কিন্তু মেয়েটার কথা কেউ ভাবছে না। দীপঙ্করের মনে হলো, এখন এই মুহূর্তে যদি মেয়েটা বেঁচে ওঠে, তার কাছে পয়সা চায়, তার পকেটে যা কিছু আছে সব যেন তাকে দিয়ে দিতে পারে। মেয়েটা যেন দীপঙ্করকে পরীক্ষা করতে এসেছিল, যেন জীবন দিয়ে মেয়েটা দীপঙ্করকে শিক্ষা দিয়ে গেল। কি হলো ঠাকুরকে পয়সা দিয়ে? সত্যি তো, কি লাভ হলো? মাথার মধ্যে তার সমস্ত গোলমাল হয়ে গেল। কেন এমন করলে সে? যেন মেয়েটার মৃত আত্মা তার দিকে চেয়ে খিলখিল করে হাসছে। বললে, বেশ হয়েছে, কেমন জব্দ, বেশ হয়েছে, বেশ হয়েছে। কি করতে এসেছিল সে এখানে? কি কাজ তার? সনাতনবাবুর সঙ্গে দেখা করতে? তাহলে সনাতনবাবুর সঙ্গে দেখা করতে না গিয়ে এখানে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে কেন সে ভক্তির ভান করছিল? কেন সে মাটির মানুষকে অবহেলা করে পাথরের ঠাকুরকে নিয়ে মেতে উঠেছিল? দীপঙ্করের মনে হলো, এত বড় ভুল যেন জীবনে সে আর কখনো না করে, কখনো করেও নি। মনে হলো তার ভণ্ডামি যেন হঠাৎ সকলের সামনে ধরা পড়ে গেছে, আর সেই ভণ্ডামিটুকু প্রকাশ করে দেবার জন্যই যেন মেয়েটা ভিখিরি সেজে তার সামনে এসে ভিক্ষে চেয়েছিল। ঠাকুরই যেন পরিচয়পত্র দিয়ে তার দূতকে পাঠিয়ে দিয়েছিলেন দীপঙ্করের কাছে। কই,
আমি তো ঈশ্বর মানি না, আমি তো ভগবানের অস্তিত্বে বিশ্বাস করি না। ছোটবেলা থেকেই ঠাকুরকে যেই ফুল দিয়ে এসেছি সে তো অভ্যেসের ফলে। দীপঙ্করের আবার মনে হলো এতদিন যে ঈশ্বরকে ফুল দিয়ে এসেছে সেই ঈশ্বরই যেন পিচের রাস্তার উপর মরে পড়ে আছে। ঈশ্বরের ঠোঁটের ফাঁক দিয়েই যেন রক্ত গড়াচ্ছে। ময়লা ছেঁড়া জামা পরা ঈশ্বর মাটিতে লুটোচ্ছে। ঈশ্বরকে চাপা দিয়ে মেরে ফেলেছে আমেরিকা মেড মোটর গাড়ি। দীপঙ্কর আরও এগিয়ে এলো। মেয়েটার মা মাটিতে রাস্তায় বসে তখনও বুক চাপড়ে চাপড়ে কাঁদছে চিৎকার করে। পকেট থেকে দীপঙ্কর সব টাকাগুলো বার করলে। 10-12 টাকা ছিল পকেটে, 5 টাকার দুখানা নোট আর খুচরো 2 টাকা। সবগুলো নিয়ে মার হাতে দিয়ে দিলে, বললে, এই রুপিয়া লেও মাতাজি। কাঁদতে কাঁদতেও মেয়েটার মা যেন একবার থমকে চেয়ে দেখলে দীপঙ্করের দিকে। এক মুহূর্তের বিরতি। প্রথমে বিশ্বাস করতে পারেনি। টাকাগুলোর দিকে একবার চেয়ে দেখলে। দীপঙ্কর বললে, লেও রুপিয়া, টাকা নাও। আশেপাশের লোকগুলো যারা এতক্ষণ দেখছিল তারাও দীপঙ্করের দিকে ভালো করে চেয়ে দেখলে। মেয়ে মরে গেছে যার, তাকে কি টাকা দিয়ে খুশি করা যায়? টাকাতে কি মেয়ের অভাব পূরণ হয়? দীপঙ্কর বললে, তা হোক, তুমি গরিব লোক, টাকা কটা নাও, আমি দিচ্ছি। আশ্চর্য, টাকা কটা নিলে মেয়েটার মা, আর সঙ্গে সঙ্গে দীপঙ্কর ভিড়ের থেকে বেরিয়ে পালিয়ে আসছিল। চোখের সামনে যেন অঘোর দাদুর মুখটা ভেসে উঠল। 2 হাতে মুখটা ঢেকে দীপঙ্কর ভিড়ের বাইরে চলে আসছিল। হঠাৎই কানে গেল কে যেন বললে, দেবদা তুমি? রাস্তার কতগুলো ছেলে এতক্ষণ তারাই তম্বি করছিল। এতক্ষণে চিনতে পেরেছে। দীপঙ্কর চলে যেতে গিয়ে পেছন ফিরে দেখে অবাক হয়ে গেছে। ফোঁটা, গাড়ির মালিক ফোঁটা। আশ্চর্য, চেনাই যায় না একেবারে। কদিনে যেন আরও মোটা হয়ে গেছে। গাড়ির বাইরে এসে দাঁড়িয়ে সকলকে বোঝাবার চেষ্টা করছে। ফোঁটা বললে, ভাই, আমিও তোমাদের মতো রাস্তার লোক। গাড়ি কিনেছি বলে তো আর বড় লোক হয়ে যায়নি। আমি বিলেতি কাপড় পরি না, এই দেখো খদ্দর পরেছি, মায়ের দেওয়া মোটা কাপড়। বলেই ফোঁটা তার গায়ের খদ্দরের চাদরটা দেখালে। দীপঙ্করও দেখে অবাক হয়ে গিয়েছিল। ফোঁটার চেহারা যেন বদলে গিয়েছে রাতারাতি। কোঁচানো ধুতি, ফর্সা ধবধবে পাঞ্জাবি, সমস্তই খদ্দরের। একটা ফর্সা খদ্দরের চাদরে সারা শরীর ঢাকা, চুলগুলো বড় বড় করে মাথার উপর উড়ে বেড়াচ্ছে। ফোঁটা বলতে লাগলো, তোমরা ভাবছ আমার কষ্ট হয়নি? মানুষ চাপা দিলে কার না কষ্ট হয়? কে এমন পাষণ্ড আছে বলো? আর তাছাড়া আমি তো কংগ্রেসের লোক। আমি ভাই এখানকার কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। দেবতা তুমি? এতক্ষণে ফোঁটার পুরনো সাগরেদদের কেউ একজন বোধহয় চিনতে পারলে। বললে, আরে ইনি আমাদের দেবতা যে। দেবতা মানে? আরে দেবতা মানে ফটিক বাবু। ফটিক বাবুকে চেনেন না? ফোঁটা বললে, থাক থাক, এসব বলবার দরকার নেই। আমি ভাই দেশের সামান্য একজন কংগ্রেস সেবক মাত্র। লোকেরা কিন্তু তখন ক্ষেপে গেছে। এতক্ষণ একজন কংগ্রেসের লোককে তারা মিছিমিছি হয়রানি করছিল। একজন বললে, আরে ছোট লোকেরা কি রাস্তায় চলতে জানে মশায়? আপনি চলে যান স্যার, কেউ আপনার গায়ে হাত দেবে না। ফোঁটা বললে, না ভাই, আইন মানতে আমি বাধ্য। সে ফাইন দিতে হলে ফাইনও দেব। মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা তো আর চলে না, তা সে গরিব লোকই হোক আর বড় লোকই হোক। আমার কাছে সকলেরই প্রাণের দাম সমান। ফোঁটার কথা শুনে দীপঙ্কর আরও অবাক হয়ে গেল। ততক্ষণে মেয়েটাকে গাড়িতে তোলা হয়েছে। মেয়েটার মাও গাড়িতে উঠল। পুলিশ দুটো গাড়িতে পাদানি দিয়ে উঠল। ফোঁটা বললে,
পুলিশের হাজতে যেতে ভয় নেই ভাই আমার। সারা জীবনই তো দেশের জন্য জেল খাটছি। আমরা কংগ্রেসের লোক, জেলের ভয় করলে তো আর চলবে না। চলো। ফোঁটা সাগরেদ চিৎকার করে উঠল, বন্দে মাতারম। আর সবাই সেই সুরে সুর মিলিয়ে চিৎকার করে উঠল, বন্দে মাতারম। ফোঁটা সকলের দিকে হাত বাড়িয়ে বললে, শান্ত হও ভাই, তোমরা উত্তেজিত হইও না। আমরা অহিংসার সাধক। পুলিশের ওপর কেউ যেন ভাই ঢিল ছুঁড়ো না। আমি যদি অন্যায় করে থাকি তার শাস্তি নিতে আমি বাধ্য। তারপর ভিড়ের মধ্যে হঠাৎ দীপঙ্করকে দেখে চমকে উঠেছে। আরে দীপুবাবু যে, তুমি এখানে? দীপঙ্কর বললে, আমি এইদিকে এসেছিলাম, তোমার খবর কি? ফোঁটা বললে, আরে খবর তো এই দেখছই, দেশ সেবার পুরস্কার। যাচ্ছিলাম কংগ্রেস অফিসে, আমাদের মিটিং ছিল। এখন রাস্তার মধ্যে এই কাণ্ড। সে যা হোক, পরে দেখা হবে। এই বলে মুখে একরকম প্রশান্ত করুণ একটা হাসি ফুটিয়ে গাড়ি ছেড়ে দিলে ফোঁটা। অঘোর দাদুর সেই ফোঁটা। ফোঁটা আবার গাড়ি কিনলে কবে? রীতিমতো সভ্য ভদ্রলোক হয়ে উঠেছে। হয়তো পয়সা হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রলোকও হওয়া যায়। ভালো ভালো কথাও বেরোয় মুখ দিয়ে। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। কি চমৎকারভাবে ভিড় শান্ত করলে সে। আর তখনও বন্দে মাতরমের সুরটা বাতাসে ভাসছে। আস্তে আস্তে ভিড়ও পাতলা হতে লাগলো। সবাই যে যার কাজে যেতে লাগলো। একজন বললে, মশাই, কংগ্রেসের লোক তো, তাই অত ভদ্রলোক। অন্য কেউ হলে দেখতেন চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যেত। আরেকজন বললে, আরে মশাই, দোষ তো আমাদেরই। আমরাই তো কেমন করে রাস্তায় হাঁটতে হয় তা জানি না। ও ভদ্রলোকের দোষ কি? পাশ থেকে আরেকজন বললে, ওটাই তো বাঙালিদের দোষ মশাই। পরের ভালো দেখতে পারি না আমরা। আমাদের নিজেদের মধ্যেই যে ইউনিটি নেই, শিক্ষা নেই। এ জাত আবার স্বরাজ চায়। ছো। নানা রকম মন্তব্য করতে করতে সবাই চলে গেল। দীপঙ্করের হঠাৎ খেয়াল হলো, কেউই নেই তার চারপাশে। সে একলাই দাঁড়িয়ে আছে। যে জায়গাটায় মেয়েটা চাপা পড়েছিল সেইখানে তখনও রক্তের দাগ ঘন হয়ে আছে। আশ্চর্য। আসলে কেউই জানল না, ফোঁটাও জানল না, ওই মৃত্যুটার জন্য কে দায়ী। আস্তে আস্তে ফুটপাতটা ধরে দীপঙ্কর আবার রসা রোডে এসে পড়ল। সেই দিন, সেই ঘটনার পর আর সনাতনবাবুর বাড়ি যাবার ইচ্ছে হয়নি। সেখান থেকে সোজা চলে এসেছিল দীপঙ্কর। আপিসেরও দেরি হয়ে যাচ্ছে। আর তাছাড়া সতী শাশুড়ি হয়তো দীপঙ্করের কথাগুলো ঠিক বুঝতেন না। তিনি যে যুগের, যেই পরিবারের মানুষ, সেখানে এত বড় অপরাধের হয়তো ক্ষমা হয় না। তাই সেখান থেকেই সোজা একেবারে চলে এসেছিল লক্ষ্মীদের বাড়ি। এর আগে সকালবেলা কখনো আসেনি দীপঙ্কর। সেই 1939 সাল। পৃথিবীর মানুষের জীবনে এক চরম সন্ধিক্ষণ। জীবনের সবটুকু নোংরা, সবটুকু গ্লানি লোকচক্ষের আড়ালে রেখে সেই প্রাণান্তকর চেষ্টার যুগ যেন প্রকাশ না হয়ে পড়ে, যেন ধামা চাপা থাকে, সমস্ত কলঙ্ক যেন ঢাকা থাকে আড়ালে, কেউ যেন জানতে না পারে। মুখোশ খুলো না, সবাই তোমার বিদ্যে বুদ্ধি যাচাই করে ফেলবে। ভদ্র সমাজের যেটুকু ঐতিহ্য তাই দিয়ে বাইরের ব্যান্ডেজ বেঁধে রাখো, দরকার নেই ঘাটিয়ে। বাড়ি থেকে যদি সতীরা বেরিয়েও যায় তো যাক না, কেউ তো জানতে না পারলেই হলো। তোমার যদি ভাত না জোটে তো মুখে প্রকাশ করো না। রাস্তায় দোকান থেকে 1 পয়সার পান কিনে ঠোঁট রাঙিয়ে নিও। ফর্সা জামা কাপড়ে নিজেকে সাজিয়ে নাও, তাহলে লোকে তোমাকে শিক্ষিত ভদ্রলোক বলবে। কান্না পেলে চোখের জল ফেলো না, তাতে কেউই সহানুভূতি দেখাবে না।
সে বড় করুণ যুগ, সেই 1939 সাল। কোথাও যুদ্ধ নেই, কিন্তু হাজার হাজার লোক মরে যায় কলেরায়, বসন্তে আর ম্যালেরিয়ায়। কোথাও দুর্ভিক্ষও নেই, তবুও মানুষের সংসারে সংসারে অরন্ধন। কিরণে কি একলা রাস্তায় ডাব কুড়িয়ে খেয়েছে? আরও কত ছেলে কত রকম করে দাঁতে দাঁত চেপে হাসি ফুটিয়েছে মুখে। কত গাঙ্গুলি বাবুরা কোঅপারেটিভ থেকে লোন নিয়ে বউকে গয়না কিনে দিয়ে নিজেদের মান বাঁচিয়েছে। কত কিরণের মায়েরা বাড়িতে একখানা গামছা পরে দিন কাটিয়েছে আর পইতে কেটেছে। কত লক্ষ্মীদিরা চৌরঙ্গি থেকে গভর্নমেন্ট অফিসারদের ধরে নিয়ে এসেছে বাড়িতে। কত বিন্তিদিরা আত্মবিসর্জন দিয়েছে আদি গঙ্গার কালীদহে। আবার কত ছিটে ফোটা খদ্দর পরে মহামানব সেজেছে। চরকার ব্যবসা করেছে, ন্যাশনাল ফ্ল্যাগের ব্যবসা করেছে, স্বদেশীর নাম করে কটন মিল খুলেছে, বন্দে মাতরম বলেছে, জেলেও গিয়েছে, শহীদ হয়েছে, প্রাতঃস্মরণীয় হয়েছে। আবার ওইদিকে সাহেব পাড়ায় কত মিস মাইকেল ভিভিয়ানলের স্বপ্ন দেখেছে। কত ঘোষাল সাহেবেরা সাউথ ইন্ডিয়ান সেজে প্যালেস কোর্টে ক্লাউনের পাঠ করেছে। সেই জন্ম থেকে শুরু করে 1939 সাল পর্যন্ত কত জীবন, কত মানুষ, কত চরিত্র, কত সংসার দেখেছে দীপঙ্কর। সবই তার মনে আছে। হে ভোলানাথ, কেন তুমি তোমার মতো ভুলতে শেখালে না দীপঙ্করকে? সমস্ত ভুলে দীপঙ্করও তোমার মতন ভোলানাথ হয়ে জীবনটা কাটিয়ে দিতে পারত। যেমন 8-10 জন অফিসার চাকরি, ওয়াগন, ঘোষ, গ্রেড, প্রমোশন, সাহেব নিয়ে মেতে থাকে, সেও তেমনি মেতে থাকতে পারত। প্রমোশন আর গ্রেডের জন্য সাহেবের মনসন্তুষ্টির পথ আবিষ্কারের চিন্তা নিয়ে কাটিয়ে দিতে পারত। এর সঙ্গে ওর ঝগড়া লাগিয়ে দিয়ে স্বার্থসিদ্ধির শিখরে গিয়ে উঠত। কেন সে ভুলতে পারে না? কেন সে সব মনে রাখে? কেন তার সমস্ত কিছু মনে থাকে? কিন্তু একদিন সব প্রকাশ হয়ে পড়ল। একদিন সব লজ্জা বেআব্রু হয়ে গেল। একদিন সব ঘা উলঙ্গ হয়ে গেল। চেম্বারাল লেনের থেকে শুরু করে ঈশ্বর গাঙ্গুলির লেনের ছিটে ফোটা সবাই সেই 1939 সালের 1 সেপ্টেম্বর। কিন্তু সেসব কথা এখন থাক। মনে আছে দরজার কড়া নাড়া শব্দ শুনেই কে সব দরজা খুলে দিয়েছিল? দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, লক্ষ্মীদি আছে? সরু রাস্তাটা পার হয়েই উঠোন। দিনের বেলায় জায়গাটাকে যেন বড় অচেনা লাগলো দীপঙ্করের। রাত্রে এই রাস্তাটাকেই কত দিন দীপঙ্করের মনে হয়েছে যেন একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে যেন সভ্যতার সমস্ত পাপ, সমস্ত কলঙ্ক এইখানে এসে ঢোকে। আর এইখান দিয়ে যেন লক্ষ্মীদির আত্মা রাত্রির অন্ধকারে ব্যভিচার করতে বেরোয়। কিন্তু আজ মনে হলো এটা যেন আরও 10টা গৃহস্থ বাড়ির মতো। রাস্তাটা লম্বালম্বি ত্রিকোণা জায়গাটায় একটা ফুল গাছের টব, মাটির টবের ওপর একটা তুলসী গাছ। আশ্চর্য, লক্ষ্মীদি কি তুলসী গাছও পুঁতেছে নাকি এত যত্ন করে? তুলসী গাছের ওপরেও কি লক্ষ্মীদির শ্রদ্ধা আছে নাকি আবার? অবাক কাণ্ডই বটে। দীপঙ্কর উঠোনে গিয়ে দাঁড়াতে আরও অবাক হয়ে গেল। লক্ষ্মীদি পেছন ফিরেছিল। জিজ্ঞেস করলে, কে রে কেশব? কে এসেছে? সিমেন্ট বাঁধানো উঠোনের ওপর সেই দাতারবাবু চুপ করে বাবু হয়ে বসে আছে, আর লক্ষ্মীদি ঘটি করে জল নিয়ে দাতারবাবুকে স্নান করাচ্ছে। গাছ কোমর বেঁধে নিয়েছে শাড়িটা, ভিজে চুলগুলো মাথায় জড়িয়ে এলো খোপা করে নিয়েছে। একগোছা চাবি ঝুলছে পিঠে। নিচু হয়ে ঝুঁকে দাতারবাবুকে জল ঢেলে স্নান করিয়ে দিচ্ছে, সাবান মাখিয়ে দিচ্ছে, গামছা দিয়ে ঘষে ঘষে গায়ের ময়লাও পরিষ্কার করে দিচ্ছে। হঠাৎ পেছন ফিরে দীপঙ্করকে দেখে লক্ষ্মীদি বললে, ওমা, তুই এত সকালে যে?
দীপঙ্কর প্রথমে কিছু কথাই বলতে পারলে না। কে বললে? কালকের রাত্রের সেই লক্ষ্মীদি। এই লক্ষ্মীদি বললে, বস বস, ওই চেয়ারটা টেনে নিয়ে এসে বস। রাত্রিরে আসতে বারণ করেছিলাম বলে কি সকালে এলি বুঝি? দীপঙ্কর তবুও বসলে না, দাঁড়িয়েই রইল সেইখানে। বললে, একটা জরুরি কাজে এসেছি তোমার কাছে। চান করাতে করাতে পেছন ফিরেই লক্ষ্মীদি জিজ্ঞেস করলে, কি কাজ? তোর অফিস নেই আজ? তারপর আরেক ঘটি জল দাতারবাবুর মাথায় ঢেলে পিঠে সাবান ঘষতে লাগলো। বললে, জানিস, আগে মোটে চান করতে চাইতো না, জল দেখলেই চিৎকার করত। এখন দেখছিস তো কেমন চুপচাপ করে স্নান করছে। তারপর দীপঙ্করকে আবার জিজ্ঞেস করলে, তুই বাবাকে চিঠি লিখেছিলি? দীপঙ্কর বললে, এর মধ্যে অনেক কাণ্ড হয়ে গেছে। আজ ভোর রাত্রে হঠাৎ সতী এসে হাজির হয়েছে আমার বাড়িতে। সতী? লক্ষ্মীদের হাতের ঘটিটা হঠাৎ থেমে গেল। দীপঙ্কর বললে, তোমার এখান থেকে ঠিকানাটা নিয়ে গেলুম তোমার বাবাকে চিঠি লিখব বলে। গিয়েই একটা চিঠি লিখলুমও, কিন্তু পছন্দ হলো না বলে সেই চিঠিটা ছিঁড়ে ফেলেছিলাম। আর তারপর ভেবেছিলাম সকালে লিখব, কিন্তু ভোর হবার আগেই সতী এসে হাজির। তাকে রেখেই তোমার কাছে এলাম। কেন? সতী চলে এলো কেন? দীপঙ্কর বললে, শ্বশুরবাড়িতে খুব কষ্ট পাচ্ছিল, তার স্বামীকে পর্যন্ত সতীর ঘরে শুতে দিত না। কেন? কি করেছিল সতী? দীপঙ্কর বললে, সে অনেক কথা, সব কথা বলবার সময় নেই এখন। তা সেই জন্য সতী একেবারে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসবে? দীপঙ্কর বললে, আমি তো তাকে অনেক বুঝিয়েছি, আমি নিজে তাকে তার শ্বশুরবাড়িতে রেখে আসবো বলেছিলাম, তাতেও সে রাজি নয়। ভেবেছিলাম তার স্বামীকে গিয়ে খবর দেব, তাও তো হলো না। এখন আমার বাড়িতে আবার মাও নেই, মা কাশিতে গেছে, আমি একলাই রয়েছি। এখন কি করি বলো তো? তাই তোমার কাছে এলাম। লক্ষ্মীদি বললে, কিন্তু সতী তো ছেলে মানুষ নয়, লেখাপড়া শিখেছে, বুদ্ধিশুদ্ধি হয়েছে, সেখান থেকে চলে এলো। তারপর তারপর কি হবে একবারও ভাবলে না? আর শ্বশুরবাড়ি যদি না থাকে যাবে কোথায়? কার কাছে থাকবে সে? সেই সব কথা ভাবছে না। দাতারবাবু এতক্ষণ কোনো দিকে লক্ষ্য করেনি, হঠাৎ বলে ফেললে, দীপু বাবু। লক্ষ্মীদি বললে, ওই দেখ, দেখলি, তোকে চিনতে পেরেছে রে। তারপর দাতারবাবুর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বললে, ওকে চিনতে পেরেছ? সেই আমাদের দীপু, খুব ছোটবেলায় দেখেছিলে ওকে। ও এখন মস্ত বড় হয়ে গেছে, অনেক টাকা উপায় করছে, অফিসার হয়েছে। দাতারবাবু তখনও দীপঙ্করের দিকে চেয়ে ফাঁকা হাসি হাসছিল, দাঁতগুলো বেরিয়ে গেছে, যেন খুব আনন্দ হয়েছে দীপঙ্করকে দেখে। দাতারবাবু স্নান করা হয়ে গিয়েছিল, গামছা দিয়ে গা মুছিয়ে দিতে দিতে লক্ষ্মীদি বললে, কি যে ভাবনা হয়েছিল এই মানুষকে নিয়ে, কি বলবো তোকে। এখন তো তবু কথা বুঝতে পারে, তোকেও চিনতে পারলে। দাতারবাবুর গা মুছিয়ে দিয়ে লক্ষ্মীদি ঘরে নিয়ে গেল ধরে ধরে। বলে, একটু দাঁড়া, আমি আসছি। দীপঙ্কর সেই উঠোনে দাঁড়িয়ে দেখতে লাগলো চারিদিকটা। সিমেন্ট বাঁধানো উঠোন, কোণের দিকে তুলসী গাছের টব, একটা লাউ গাছ রান্নাঘরের চালে উঠেছে। বেশ গৃহস্থালী চেহারাটা, অথচ রাত্রে এই বাড়িটার এক অন্য রূপ। কিন্তু এখন যেন বড় ভালো লাগলো দীপঙ্করের। রান্নাঘরের ভেতরে একটা উনুনে আগুন জ্বলছে, ভাত ফুটছে, বটি পড়ে রয়েছে, পাশে কিছু তরকারিও কোটা রয়েছে। কেশব রান্নাঘর গুছোচ্ছে। লক্ষ্মীদি আবার এলো, বললে, জানিস, আজকে মানুষের চিঠি এসেছে।
মানস। হঠাৎ মনে পড়ল লক্ষ্মীদির ছেলে। লক্ষ্মীদি বললে, এই সকালবেলাতেই চিঠি পেলুম, এইবার ভালো করে পাশ করেছে এক্সামিনেশনে। আমার খুব ভাবনা ছিল কয়দিন ধরে, এত কষ্ট করে টাকা পাঠাচ্ছি, আর যদি পাস না করতে পারে তাহলে কি হবে বলতো? ছেলে স্বামী কত কথা বলতে লাগলো লক্ষ্মীদি। কত স্বপ্ন লক্ষ্মীদের, কত আশা লক্ষ্মীদের। কেমন ছোট সংসারটি গড়ে তুলেছে। এখন এই মুহূর্তে যেন ক্ষমা করতে ইচ্ছে হলো লক্ষ্মীদিকে। লক্ষ্মীদির যেন কোনো দোষ নেই। কি চমৎকার সংসার, কি চমৎকার গৃহস্থালী। ছেলের চিঠি এসেছে, ছেলে পাশ করেছে, শম্ভুর শরীর ভালো হয়েছে, শম্ভু আবার ব্যবসা আরম্ভ করবে, আবার দাঁড়িয়ে উঠবে। কত আনন্দ মায়ের, কত আশা স্ত্রীর। শেষকালে লক্ষ্মীদি বললে, তাহলে আমি কি করব বলতো? দীপঙ্কর বললে, আমি তো বলে বলেও শ্বশুরবাড়িতে পাঠাতে পারলুম না। আমি বলেছিলুম বলে আমার ওপর রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছিল, তাই তো তোমার কাছে এলুম। কিন্তু শ্বশুরবাড়িতে যদি না যায় কোথায় যাবে সে? দীপঙ্কর বললে, বলছে 2-4 দিন আমার বাড়িতে থাকবে, তারপর একটা ব্যবস্থা করে নেবে। আর বাবাকে চিঠি লিখে উত্তর আনতেও তো অনেক দিন লাগবে। সে কদিন কোথায় থাকবে? কেন, শ্বশুর বাড়িতে যাবে না কেন? বিয়ের পর মেয়ে বাপের বাড়িতে পড়ে থাকবে চিরকাল? দীপঙ্কর বললে, বলছে সেইখানে প্রাণ গেলেও সে যাবে না। লক্ষ্মীদি বললে, তার মানে? মেয়ে মানুষের আবার কষ্ট কি শুনি? আর এইটুকু কষ্ট সহ্য করতে পারছে না সতী? শাশুড়ি তো কারো চিরকাল থাকে না। দীপঙ্কর বললে, সনাতন বাবুর কাছেও থাকবে না। লক্ষ্মীদি বললে, শেষকালে এত লেখাপড়া শিখে এই বুদ্ধি হলো সতীর? জীবনে কার না কষ্ট আছে, সকলেরই তো কষ্ট থাকে, দুঃখ থাকে। তাই বলে কে শ্বশুর বাড়ি থেকে চলে আসে? আমি কষ্ট করিনি, আমি কষ্ট করছি না? দীপঙ্কর বললে, সেসব আমি জানি না, কিন্তু আমার বাড়িতে এখন মা নেই। এই সময় যদি আমার কাছে থাকে তো অনেক রকম কথা উঠবে। তার চেয়ে আমি বলি কি, তোমার এখানে বরং কয়দিন নিয়ে এসে রাখো না। আমার এখানে? কি বলছিস তুই? যতদিন তোমার বাবা না এসে পৌঁছন, অন্তত ততদিন তো রাখতে পারো। লক্ষ্মীদি বললে, আমার এখানে সতী থাকবে? এখানে কি কোনো ভদ্রলোকের মেয়ে থাকতে পারে? রাত্রে কি থাকবার মতো জায়গা এটা? তুই সব কিছু জেনেও এই কথা বলছিস? তারপর একটু থেমে বললে, আর তাছাড়া আমার যা হয় হোক, কিন্তু সতী, সে যে গেরস্থ ঘরের বউ, তার একটা সম্মান নেই, মর্যাদা নেই। কিন্তু তাহলে কি করব? দীপঙ্কর আবার বললে, সে তো আর কোনো থাকবার জায়গা নেই বলেই আমার কাছে এসেছে। তোমার কথা এখনো বলিনি আমি তাকে। লক্ষ্মীদি যেন চিন্তিত হয়ে পড়ল সত্যি সত্যি। দীপঙ্কর বললে, আমার বাড়িতেই তাহলে থাকবে সে? লক্ষ্মীদি বললে, সে কী রে, তোর বাড়িতে থাকবে কী রে? তোর বাড়িতে এখন মা নেই, আর তাছাড়া তোর বিয়ে হয়নি। সে আর তুই কখনো এক বাড়িতে থাকা উচিত, বিশেষ করে রাত্রিবেলা? দীপঙ্কর বললে, আমিও তো তাই বলেছি। তাতে যে তার শ্বশুরবাড়িতে ঢোকা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে রে। তাহলে? লক্ষ্মীদি অনেক ভেবে বললে, যতদিন বাবা না এসে পৌঁছয় ততদিন শ্বশুরবাড়িতেই থাকুক। শ্বশুরবাড়ি ছাড়া মেয়ে মানুষ অন্য কোথাও থাকাটা উচিত নয়। দীপঙ্কর বললে, আমি তো সে কথাই বলেছি।
সে তুই আবার সেই কথায় গিয়ে বলগে যা। কিন্তু সত্যি কিছুতেই যাবে না। তুমি যদি গিয়ে বলো তাহলে হতে পারে। আমি? লক্ষ্মীদি অবাক হয়ে দীপঙ্করের মুখের দিকে চাইলে, বললে, আমি? আমি গিয়ে বলবো তাকে? আমার কথা সে শুনবে কেন? আর আমার কথা সে জীবনে কখনো শোনেনি, আজ শুনবে? সে বরং তোর কথা শুনলেও শুনতে পারে। আমার কথা? হ্যাঁ, আমি জানি তোকে সে বরাবর পছন্দ করত, তোকে তার বরাবর ভালো লাগতো। দীপঙ্কর হতবাক হয়ে গেল লক্ষ্মীদির কথা শুনে। লক্ষ্মীদি বলছে কি? লক্ষ্মীদি বললে, হ্যাঁ, সে আমার চোখে ধুলো দিতে পারেনি। তোকে সে সত্যিই ভালোবাসত রে, বরাবর। কথাটা শুনে দীপঙ্করের মাথাটা হঠাৎ নিচু হয়ে গেল। লক্ষ্মীদি বললে, কিন্তু তাই বলে তো এখন তোর বাড়িতে থাকা হয় না। এখন তার বিয়ে হয়ে গিয়েছে। তুই একটু দাঁড়া, আমি যাচ্ছি তোর সঙ্গে। সে আমি গিয়ে বুঝিয়ে বলছি তাকে। তারপর লক্ষ্মীদি তাড়াতাড়ি ঘরে গিয়ে গায়ে একটা চাদর জড়িয়ে এলো, মাথায় ঘোমটা দিয়ে দিলে। চাকরকে বললে, কেশব, তুই একটু দেখিস বাবুকে, আমি এক্ষুনি আসছি। আমার বেশি দেরি হবে না, ভাতটা হলেই নামিয়ে রাখিস। তারপর নিজের ঘরটায় তালা লাগিয়ে দিলে। গায়ের ওপর চাদরটা ভালো করে জড়িয়ে বললে, চল, তাড়াতাড়ি চল। তখনও দীপঙ্কর মনে প্রাণে পরিণত হয়নি। অনেক দেখার পরেও অনেক কিছু দেখার বাকি ছিল তার। মানুষকে সহজ করে পেতে গিয়ে নিজেই জটিলতার মধ্যে জড়িয়ে পড়েছিল। সুখ দুঃখকে শুধু সুখ দুঃখ বলেই জেনেছিল। সুখ দুঃখের মধ্যে দিয়ে সুখ দুঃখাতীতকে পাবার কথা তার মনে হয়নি। আর সেই যুগটাও তখন ভারী জটিল হয়ে উঠেছিল, আপাত আনন্দের জঞ্জালে। মধুসূদনের রোয়াকে তখন হয়তো আবার আড্ডা বসত, আবার হয়তো দিনু কাকা খবরের কাগজ নিয়ে আড্ডা জমাতো আগেকার মতো। কিন্তু সেই সব দেখবার সময় হয়নি তখন দীপঙ্করের। কিন্তু দেখা যেত অন্যত্র। যে লোকটা খবরের কাগজ দিয়ে যেত, সে একদিন কাগজটা দিয়ে দাঁড়িয়ে গেল, বললে, বাবুজি। অন্যদিন কাগজটা ভেতরে ফেলে দিয়েই চলে যায়। সেই দিন তাকে দাঁড়াতে দেখে কেমন যেন অবাক হয়ে গিয়েছিল দীপঙ্কর। বললে, ক্যা? লোকটা বললে, লড়াই শুরু হো গিয়া ক্যা বাবুজি? দীপঙ্কর বললে, কেন, কে বললে তোমাকে? লোকটা বললে, সবাই তো বাতচিত করে বাবুজি, कहता है कि লড়াই জবর হোগা। আশ্চর্য, লোকটা নিজেই খবরের কাগজ ফেরি করে, অথচ সেই খবরই কিছুই রাখে না। লড়াই হলে যে কি হবে সেই ধারণাই নেই, কিন্তু শুনেছে লড়াই হবে। কাশিও একদিন জিজ্ঞেস করেছিল। দীপঙ্কর জিজ্ঞেস করেছিল, তোকে কে বললে? কাশি বলেছিল, ওই বাজারের আলুওয়ালাটা বলছিল। ও বলছিল আলুর দর চড়বে, লড়াই হবে। বাড়িতে সেই দিন এসে সদর দরজায় কড়া নাড়তেই কাশি দরজাটা খুলে দিলে। কিন্তু কিছু বলবার আগে পাশের লক্ষ্মীদিকে দেখে কেমন অবাক হয়ে গেল। মুখ দিয়ে আর কথা বেরোল না। কাশি এতদিন এই বাড়িতে আছে, এমন ঘন ঘন অচেনা মেয়ে মানুষ আসা সে দেখেনি। দীপঙ্কর বললে, দিদিমণি ওপরে কি করছে রে? কাশি বললে, আপনি চলে যাবার পরেই দিদিমণি রান্নাঘরে এসেছিল, এসে জিজ্ঞেস করছিল কি রাঁধছি। দীপঙ্কর চলে যাবার পরেই সতী ঘর থেকে বেরিয়ে বাইরে এসেছিল। সতী নাকি খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছিল। রান্নাঘরে এসেছিল, রান্নাঘর দেখছিল। তারপর জিজ্ঞেস করেছিল, তোমার নাম কি? কাশি বলেছিল, কাশি। কতদিন চাকরি করছো তুমি? কাশি বলেছিল,
সে কি আর আজকের কথা দিদিমণি, অনেক দিন ধরে, সেই ছোটবেলা থেকে। তারপরে একটু থেমে সতী নাকি জিজ্ঞেস করেছিল, আলনায় শাড়ি ঝুলছে, ওটা কার? শাড়ি? মার ঘরে? ও তো দিদিমণির। দিদিমণিকে? কাশি বলেছিল, সন্তোষ কাকাবাবুর মেয়ে, তেনারা সবাই কাশি গেছেন। সন্তোষ কাকাবাবু কে? কি করেন এখানে? কাশি বলেছিল, আগে তা তো জানি নে, দিদিমণির সঙ্গে দাদাবাবুর বিয়ে হবে কি না, বিয়ের পরে কাকাবাবুরা এখানেই থাকবে। বিয়ে হবে? কথাটা শুনে সেদিন খুব রাগ হয়েছিল দীপঙ্করের। সব ব্যাপারে কেন কথা বলে কাশিটা? হয়তো লক্ষ্মীদির সামনেই সেদিন ধমকে দিত দীপঙ্কর। বাড়ির ভেতরকার এত কথা সতীকে বলবার কি দরকার ছিল? সে তো বাইরের লোক, বললেই হতো জানি না। দীপঙ্কর বললে, এত কথা তুই বলতে গেলি কেন? কে তোকে সর্দারি করতে বলেছে? কাশি কিন্তু উত্তর না দিয়ে চুপ করে রইল। তোকে কতবার না বলেছি তুই চাকর চাকরের মতো থাকবি? সব কথা কেন এত কথা বলিস তুই? কাজ করবি, মাইনে নিবি আর চুপ করে থাকবি, বুঝলি? বহুদিন পর এই ঘটনার কথা মনে হলে দীপঙ্করের কেমন অনুশোচনা হয়েছে। কাশির সেই অপরাধীর মতো চেয়ে থাকা, কাশির সেই অপরাধের গুরুত্ব না বোঝা, তা যেন বহুদিন তার চোখে ভেসেছে। তারপর সেই কাশি একদিন সব বুঝল। একদিন চিনতে পারল সতীকে, চিনতে পারল লক্ষ্মীদিকে, চিনতে পারল দীপঙ্করকেও। কাশিও দিন দিন চালাক চতুর হয়ে উঠল। দীপঙ্কর যখন চুপ করে একলা জানালার ধারে বসে বসে ভাবত, কিংবা ছাদের কড়িকাঠের দিকে চুপ করে চেয়ে থাকত, তখন কাশিও কাছে আসত না। সেসব দিনগুলো যখন লোভ মোহ দ্বন্দ্বের মধ্যে দীপঙ্করের জীবন জটিল হয়ে উঠেছে, যখন প্রতি মুহূর্তে যন্ত্রণায় জর্জরিত হয়ে উঠেছে দীপঙ্করের আত্মা, যখন সতীই একদিন তাকে প্রতারিত করেছে, তখন কাশি একলা সব লক্ষ্য করেছে। কাশি কেবল সেই সব দিনের মুখ সাক্ষী হয়ে আছে। যখন মাও নেই সংসারে, যখন কেউই নেই দীপঙ্করের, তখনও কাশি ছিল। আর কাশি ছিল বলেই তো দীপঙ্কর সেদিন সতীর সেই অপমান সহ্য করতে পেরেছিল। সতী বলেছিল, দীপু, তুমি পশু, তুমি জানোয়ার, তুমি ইতর, তুমি ছোট লোক। আরও কত কি জঘন্য অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছিল সতী। তখন দীপঙ্কর যে কেমন করে মুখ নিচু করে সেই সব সহ্য করেছে, তা কাশি সমস্তই জানত। কাশি সব বুঝত। একমাত্র কাশি সব কিছু জানত, আর কেউ নয়। কিন্তু সেই সব তো মা মারা যাবার পর, সেসব কথা এখন থাক।